আজকের তারিখ ১ মে ২০২৬। গত কয়েক দশকের মধ্যে বিশ্ব অর্থনীতিতে সবচেয়ে বড় ধাক্কাটা বোধহয় মাত্র কয়েক ঘন্টা আগে লেগেছে। হ্যাঁ, মানে পরিস্থিতি এমনিতেই খুব খারাপ। একদিকে ইরান যুদ্ধ চলছে, আর হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ। একদম। বিশ্ব তো এমনিতেই ১৯৭০-এর দশকের পর সবচেয়ে ভয়াবহ জ্বালানি সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আর ঠিক এই অস্থিরশীল পরিস্থিতির মাঝেই, মানে যাকে বলে একেবারে বোমা ফাটানো, সংযুক্ত আরব আমিরাত ঠিক সেটাই করেছে। রাইট। পুরো ৬০ বছর ধরে ওপেকের বিশ্বস্ত সদস্য থাকার পর আজ তারা ওপেক এবং ওপেক প্লাস উভয় জোট থেকেই একেবারে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। ব্যাপারটা অনেকটা এরকম। ধরা যাক একটা বিশাল জাহাজের ইঞ্জিন আগে থেকেই প্রচণ্ড চাপে ধুঁকছে, চারপাশের পাইপলাইনগুলো ব্লক হয়ে আছে, আর ঠিক সেই মুহূর্তে ইঞ্জিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সিলিন্ডার নিজেই নিজের স্ক্রু খুলে পুরো সিস্টেম থেকে বেরিয়ে গেল। ঠিক তাই। এই যান্ত্রিক বিদ্রোহের মানে হল পুরো জাহাজের নিয়ন্ত্রণের ওপরই এখন একটা বিরাট প্রশ্নবোধক চিহ্ন। আমরা আজকের এই গভীর বিশ্লেষণের জন্য দি ইকোনমিস্ট, পিবিএস নিউজ আওয়ার, ফ্রান্স ২৪ এবং আল জাজিরার মতো নির্ভরযোগ্য সোর্সগুলো ঘেটেছি। আর এই সোর্সগুলোর আজকের হেডলাইনগুলো দেখলে একটা বিষয় খুব পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু কোনো সাধারণ অর্থনৈতিক হিসাব নিকাশ নয়। আসলে এর পেছনে বৃহত্তর ভূ-রাজনৈতিক একটা দাবা খেলা চলছে। তো আজকের এই আলোচনায় আমাদের মিশন হলো এটাই খুঁজে বের করা যে কেন আমিরাত এই সিদ্ধান্ত নিল। আমিরাতের এই সিদ্ধান্তটিকে বুঝতে হলে সবার আগে বর্তমান সংকটের মেকানিক্সটা বুঝতে হবে। মানে হরমুজ প্রণালী বন্ধ থাকার আসল অর্থটা কি? হ্যাঁ, এর মানে তো এই মুহূর্তে বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস সরবরাহ ফিজিক্যালি আটকে আছে, তাই না? একদম। প্রতিদিন প্রায় ১৬ মিলিয়ন ব্যারেল তেল বৈশ্বিক বাজারে পৌঁছাতে পারছে না। ১৬ মিলিয়ন ব্যারেল কিন্তু কোনো সাধারণ সংখ্যা নয়। বাপরে, ১৬ মিলিয়ন! হ্যাঁ, এটি পুরো বৈশ্বিক ট্রান্সপোর্টেশন নেটওয়ার্কের লাইফলাইন বলা যায়। আর ঠিক এই কারণেই আমিরাত ওপেক ছাড়ার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১১০ ছাড়িয়ে গেছে। এবং একটু পরেই তা $১২৫ গিয়ে ঠেকেছে। রাইট। ব্রেন্ট ক্রুডের এই উল্লম্ফন কিন্তু শুরু ট্রেডিং ফ্লোরেই আটকে নেই। পিবিএসের বিশ্লেষণে একটা খুব গুরুত্বপূর্ণ টার্ম ব্যবহার করা হয়েছে, ডাউনস্ট্রিম ইম্প্যাক্ট। হ্যাঁ, ডাউনস্ট্রিম ইম্প্যাক্ট মানে এই অপরিশোধিত তেলের দাম বাড়ার যে একটা চেইন রিঅ্যাকশন আছে। ঠিক বলেছেন। আমেরিকায় গ্যাসের দাম তো গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এই চেইন রিঅ্যাকশনটা কিভাবে কাজ করে সেটা দেখাটা খুব জরুরি। তেলের দাম বাড়লে শুধু তো গাড়ির পেট্রোল বা বিমানের জেট ফিউয়েলের দাম বাড়ে না। জাহাজের জ্বালানি বা মেরিন ফুয়েলের দামও তো আকাশ ছোঁয়া হয়ে যায়। আর যখন সেটা হয় তখন আন্তর্জাতিক শিপিং খরচ এক লাফে বেড়ে যায়। এর সরাসরি প্রভাব পড়ে আমাদের দৈনন্দিন খাবারের দামের ওপর। মানে ওই কৃষিকাজে ব্যবহৃত ট্র্যাক্টরের ডিজেল থেকে শুরু করে ফার্টিলাইজার বা সার উৎপাদনের খরচ সবকিছুই তো তেলের সাথে যুক্ত। একদম ঠিক। এমনকি প্লাস্টিক এবং পেট্রোকেমিক্যাল শিল্পের কাঁচামালের দামও এই ব্র্যান্ড ক্রুডের ওপর পুরোপুরি নির্ভরশীল। কিন্তু দেখুন, এখানে একটা বড়সড় খটকা আছে। আমিরাত ওপেক ছাড়ছে কারণ তারা কোটার বাইরে গিয়ে আরও বেশি তেল উৎপাদন এবং বিক্রি করতে চায়। হ্যাঁ, সেটাই তো তাদের মূল দাবি। কিন্তু হরমুজ প্রণালী তো এখন ফিজিক্যালি বন্ধ। মানে একটা দেশের গোডাউন হয়তো মালামালে কানায় কানায় পূর্ণ, কিন্তু মূল রাস্তায় যদি ব্যারিকেড থাকে, তাহলে নতুন কন্ট্রাক্ট সাইন করে সেই মাল এক্সপোর্ট করা তো একেবারেই অসম্ভব। ঠিক। তাহলে ঠিক এই মুহূর্তে, মানে এই চরম সংকটের দিনে জোট ছাড়ার যৌক্তিকতা কি? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে আরব আমিরাতের ভৌগোলিক অবস্থান এবং তাদের একটা বিশেষ পাইপলাইনের মেকানিক্সের ভেতরে। আচ্ছা, ফুজাইরা পাইপলাইনের কথা বলছেন? হ্যাঁ, এই মুহূর্তে আমিরাতের তেল রপ্তানির একমাত্র বিকল্প পথ হল ফুজাইরা পাইপলাইন। এই পাইপলাইনটা হরমুজ প্রণালীকে বাইপাস করে সরাসরি ওমান উপসাগরে গিয়ে পৌঁছায়। ওহ, আচ্ছা। তার মানে তারা বাইপাস করতে পারছে, কিন্তু একটা বড় সমস্যা হলো এর ধারণ ক্ষমতা। ফুজাইরা পাইপলাইন দিয়ে দিনে সর্বোচ্চ 1.5 থেকে 1.8 মিলিয়ন ব্যারেল তেল পাম্প করা সম্ভব। অথচ সোর্সগুলো বলছে আমিরাত গত মার্চ মাসেও দিনে 2.37 মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করেছে। ঠিক। তার মানে তারা চাইলেও আগামীকাল সকালেই বিশ্ববাজারে তেলের বন্যা বইয়ে দিতে পারবে না। রাইট। পাইপলাইনের ফিজিক্যাল লিমিটেশনের কারণে তাদের অতিরিক্ত তেল তো দেশের ভেতরেই আটকা পড়ে থাকবে। একদম তাই।
তার মানে এই ঘোষণাটা কিন্তু আজকের তেলের বাজারের জন্য নয়, এটি মূলত ভবিষ্যতের জন্য একটা ক্লিয়ার সিগন্যাল। মানে আমিরাত বিশ্বকে জানিয়ে দিচ্ছে যে যুদ্ধ শেষে যেদিন হরমুজ প্রণালী আবার খুলবে, সেদিন থেকে তারা আর কারো বেঁধে দেওয়া কোটার তোয়াক্কা করবে না, তারা নিজেদের ইচ্ছেমতো প্রোডাকশন চালাবে। আর এই সিগন্যাল দেওয়ার পিছনের কারণটা বুঝতে হলে আমিরাতের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উচ্চ আকাঙ্ক্ষার দিকে তাকাতে হবে, তাই তো? হ্যাঁ, তারা তাদের তেল ও গ্যাস খাতে ইতিমধ্যে প্রায় $150 বিলিয়ন বিনিয়োগ করেছে, নতুন নতুন ড্রিলিং রিগ বসানো হয়েছে। ডিপ ওয়াটার টেকনোলজিতে বিপুল অর্থ ঢালা হয়েছে। আমি পড়ছিলাম যে তাদের মূল লক্ষ্য হল 2027 সালের মধ্যে উৎপাদন ক্ষমতা দৈনিক 5 মিলিয়ন ব্যারেলে উন্নীত করা। আর ওপেকের মূল কাঠামোটাই তো দাঁড়িয়ে আছে উৎপাদনের ওপর লাগাম টেনে ধরার নীতির ওপর। রাইট। ওপেকের কোটা ব্যবস্থার কারণে আমিরাত তাদের সক্ষমতার চেয়ে অনেক কম উৎপাদন করতে বাধ্য হচ্ছিল। সোর্সগুলো থেকে যেটা জানা যাচ্ছে, এই ইরান যুদ্ধের আগেই আমিরাতের দৈনিক প্রায় 6 লাখ ব্যারেল অতিরিক্ত সক্ষমতা বা স্পেয়ার ক্যাপাসিটি পুরোপুরি অলস পড়েছিল। বাপরে, একটা দেশ $150 বিলিয়ন বিনিয়োগ করার পর সেই অবকাঠামো বসিয়ে রেখে ক্ষতি গুনবে, এটা তো অর্থনৈতিকভাবে কোনোভাবেই টেকসই নয়। এখানে অর্থনীতি বলতে মূলত দুই দেশের অর্থনৈতিক কাঠামোর একটা বড় পার্থক্যের কথা বলা হচ্ছে, সৌদি আরব এবং আরব আমিরাত। ওপেকের অঘোষিত লিডার তো সৌদি আরব। দি ইকোনমিস্টের ডেটা অনুযায়ী সৌদি আরবের ব্রেক ইভেন পয়েন্ট অনেক ওপরে, তাই না? একদম। তারা বর্তমানে তাদের অর্থনীতিকে বহুমুখী করার জন্য নিয়মের মতো $1 ট্রিলিয়ন মেগা প্রজেক্ট বানাচ্ছে। হ্যাঁ, ওই যে বিশাল শহরটা। আর এই বিশাল খরচ মেটানোর জন্য তাদের বিশ্ববাজারে তেলের দাম ব্যারল প্রতি অনেক বেশি থাকা প্রয়োজন। কিন্তু আমিরাতের গেম প্ল্যানটা একেবারেই আলাদা। তাদের জনসংখ্যা কম, কাঠামোগত খরচও তুলনামূলকভাবে কম, তাদের ব্রেক ইভেন পয়েন্ট অনেক নিচে। ফলে তেলের দাম বিশ্ববাজারে কিছুটা কমে গেলেও তাদের খুব একটা যায় আসে না, যদি তারা ভলিউম বা বিক্রির পরিমাণটা বাড়িয়ে দিতে পারে। রাইট। আমিরাতের বর্তমান কৌশল অনেকটা ড্রিল বেবি ড্রিলের মতো, যত পারো তেল তোলো আর বেছে দাও। হ্যাঁ, এটা অনেকটা একটা অল ইউ ক্যান ইট বুফে রেস্টুরেন্টে যাওয়ার মতো ব্যাপার। টেবিলে প্রচুর খাবার সাজানো আছে, কিন্তু রেস্টুরেন্টের ম্যানেজমেন্ট বলছে না, শুধু 1 প্লেট খাবার নেওয়া যাবে। আর শেষমেশ বিরক্ত হয়ে তারা সেই রেস্টুরেন্টের মেম্বারশিপই বাতিল করে দিল। ঠিক তাই। তবে এই মেম্বারশিপ বাতিলের পেছনে তেলের পাশাপাশি আরও একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী নিয়ামক কাজ করছে। প্রাকৃতিক গ্যাসের কথা বলছেন? হ্যাঁ, এই জায়গাটা বেশ ইন্টারেস্টিং। আমি একটা সোর্সে পড়ছিলাম যে সমুদ্রে বা অফশোরে যখন তেল উত্তোলনের জন্য ড্রিল করা হয়, তখন তেলের সাথে প্রচুর পরিমাণে গ্যাসও উঠে আসে। রাইট, যাকে বলা হয় অ্যাসোসিয়েটেড গ্যাস। আমিরাতের বর্তমান ইকোনমিক মডেলের জন্য এই গ্যাসটা এখন তেলের চেয়ে অনেক বেশি জরুরি হয়ে পড়েছে, কারণ তারা নিজেদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই খাতের প্রসার ঘটাতে চাইছে। আর এআই ডেটা সেন্টারগুলো চালাতে তো প্রচুর পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হয়, যার যোগান দিতে এই গ্যাস অপরিহার্য। তো সমীকরণটা একদম সোজা। ওপেক যখন আমিরাতকে নির্দেশ দেয় তেল উৎপাদন কমানোর জন্য, তখন শুধু তেলের উৎপাদনই কমে না, সাথে সাথে এই অ্যাসোসিয়েটেড গ্যাসের উৎপাদনও কমে যায়। একদম। এর ফলে সরাসরি হুমকির মুখে পড়ে তাদের অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন এবং তাদের $1 ট্রিলিয়ন প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ। এআই রেসে টিকে থাকার জন্য তাদের প্রচুর এনার্জি দরকার। তার মানে এটা শুধু বিশ্ববাজারে তেল বিক্রির মুনাফার বিষয় নয়। না, মোটেও না। এটা আমিরাতের অভ্যন্তরীণ গ্রিড সচল রাখার এবং এআই সুপার পাওয়ার হওয়ার দৌড়ে টিকে থাকার লড়াই। আর যখনই এই প্রযুক্তির ভবিষ্যতের প্রশ্নটা আসে, তখনই অর্থনীতির সীমানা পার হয়ে বিষয়টা সোজা ভূ-রাজনীতির মাঠে প্রবেশ করে। কারণ এআই এবং টেকনোলজির জন্য গ্লোবাল অ্যালায়েন্স বা আন্তর্জাতিক জোট বদল করাটা জরুরি। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিক দাবার ছকে এখন বড় ধরনের রদবদল ঘটছে, বিশেষ করে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা MBS এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বা MBZ-এর মধ্যকার দ্বন্দ্ব। হ্যাঁ, এটা তো এখন আর কোনো গোপন বিষয় নয়। আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী এই দ্বন্দ্বটা শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। ইয়েমেন এবং সুদানে এই দুই দেশের সামরিক ও রাজনৈতিক স্বার্থের সংঘাত রীতিমতো প্রক্সি ওয়ারে রূপ নিয়েছে। এমনকি লোহিত সাগরের বন্দরগুলোর নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়েও একটা নীরব যুদ্ধ চলছে। এর পাশাপাশি আছে বিদেশি বিনিয়োগ বা FDI নিয়ে সরাসরি প্রতিযোগিতা। আমিরাত এতকাল মধ্যপ্রাচ্যের প্রধান বিজনেস হাব হিসাবে নিজেদের অবস্থান ধরে রেখেছিল। কিন্তু সৌদি আরব এখন নিজেদের অর্থনীতি উন্মুক্ত করে দিচ্ছে
এবং বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে রিয়াদে তাদের হেডকোয়ার্টার সরিয়ে নিতে এক প্রকার বাধ্য করছে। রাইট, এটি আমিরাতের অর্থনৈতিক অস্তিত্বের ওপর একটা বড় চাপ। আর সবচেয়ে আশঙ্কাজনক জায়গা হল জাতীয় নিরাপত্তা। ইরান থেকে আমিরাতের ওপর ২,০০০-এর বেশি ড্রোন ও মিসাইল হামলা হয়েছে। তাদের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো বারবার আক্রান্ত হয়েছে। আর সোর্সগুলোর তথ্য মতে এই হামলার পর প্রতিবেশী আরব দেশগুলোর এবং বিশেষ করে সৌদি আরবের যে ধরনের শীতল প্রতিক্রিয়া ছিল, তাতেই আমিরাত বুঝতে পেরেছে যে বিপদের দিনে আঞ্চলিক মিত্ররা খুব একটা কাজে আসবে না। আর ঠিক এই নিরাপত্তা সংকট থেকেই তারা পশ্চিমা মিত্রদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে। ফ্রান্স ২৪ এবং আল জাজিরার রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাষ্ট্রের বর্তমান ট্রাম্প প্রশাসনের সাথে আমিরাতের এই ওপেক ত্যাগের সিদ্ধান্তের একটা সরাসরি কৌশলগত সম্পর্ক রয়েছে। এখানে একটা বিষয় পরিষ্কার করা দরকার। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন দীর্ঘদিন ধরেই ওপেকের সমালোচনা করে আসছে। হ্যাঁ, তারা বিশ্বব্যাপী মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের জন্য সরাসরি ওপেকের উৎপাদন কমানোর নীতিকে দায়ী করে। আমিরাতের এই ওপেক ত্যাগের সিদ্ধান্তটি তাই স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের জন্য একটা বড় উপহার। আর আন্তর্জাতিক কূটনীতিতে কোনো উপহারই তো বিনা শর্তে দেওয়া হয় না। এর বিনিময়ে আমিরাত বেশ কিছু কৌশলগত সুবিধা আদায় করে নিচ্ছে। একদম। যেমন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন করে সামরিক এবং আর্থিক সহায়তার আলোচনা চলছে। গত বছর ওপেকের উৎপাদন বাড়ানোর পর আমেরিকা যখন সৌদি এবং আমিরাতের ওপর থেকে উন্নত এআই চিপ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল, সেটা ছিল একটা বড় সিগন্যাল। আমিরাত এখন ওপেক ছেড়ে প্রমাণ করছে যে তারা আমেরিকার বিশ্বস্ত মিত্র। তারা আশা করছে এর বিনিময়ে তারা এনভিডিয়ার মতো কোম্পানিগুলোর লেটেস্ট এআই চিপগুলো কোনো বাধা ছাড়াই কিনতে পারবে, যা তাদের ওই এআই ডেটা সেন্টারগুলোর জন্য অত্যাবশ্যকীয়। তার মানে দাঁড়াচ্ছে আমিরাত এমন একটা আঞ্চলিক গ্রুপচ্যাট থেকে বেরিয়ে যাচ্ছে যেখানে অ্যাডমিন অর্থাৎ সৌদি আরব সবকিছু নিয়ন্ত্রণ করছিল আর কোটা দিয়ে সবার হাত বেঁধে রাখছিল। ঠিক। আর সেই গ্রুপ থেকে বেরিয়ে তারা সোজা চলে যাচ্ছে আমেরিকার সাথে নতুন এক কৌশলগত বন্ধুত্ব পাতাতে, যেখানে তেল বেচে নগদ অর্থ এবং সেই অর্থ দিয়ে লেটেস্ট টেকনোলজি কেনার অবাধ স্বাধীনতা রয়েছে। কিন্তু এই পুরো সমীকরণে ওপেকের অস্তিত্ব তো একটা বড়সড় প্রশ্নের মুখে পড়ে গেল। সেটাই তো। ১৯৬০ সালে ইরাক, ইরান, কুয়েত, ভেনেজুয়েলা এবং সৌদি আরব মিলে যে কার্টেল বা জোট তৈরি করেছিল, আমিরাতের মতো এত বড় একটা পিলারের প্রস্থানের পর সেই ওপেকের ভবিষ্যৎ আসলে কি? এই প্রশ্নটা এখন পুরো গ্লোবাল মার্কেটকে নাড়িয়ে দিয়েছে। ওপেকের মূল শক্তিটা কিন্তু শুধু তাদের রিজার্ভে নয়। রাইট। বিশ্বের ৪০% তেল সরবরাহ ওপেকের নিয়ন্ত্রণে ঠিকই, কিন্তু তাদের আসল অস্ত্র হল স্পেয়ার ক্যাপাসিটি বা অতিরিক্ত উৎপাদন সক্ষমতা। এই মেকানিজম যা বোঝা খুব জরুরি। গ্লোবাল তেলের বাজার অনেকটা সেন্ট্রাল ব্যাংকের মতো কাজ করে। হ্যাঁ, যখন বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যায়, তখন এই অতিরিক্ত উৎপাদন সক্ষমতা ব্যবহার করে তারা বাজারে তেলের সরবরাহ বাড়িয়ে দেয় এবং দাম নিচে নামিয়ে আনে। আবার দাম খুব কমে গেলে উৎপাদন কমিয়ে দাম স্টেবল করে। আর আমিরাত হল ওপেকের তৃতীয় বৃহত্তম উৎপাদক, যাদের হাতে ওপেকের মোট স্পেয়ার ক্যাপাসিটির প্রায় ১৩% রয়েছে। আর এই ১৩% সক্ষমতা ওপেকের হাতছাড়া হয়ে যাওয়ার মানে হল বাজার নিয়ন্ত্রণের এই যে শক অ্যাবজর্বার মেকানিজম, সেটা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়া। এখন বাজার স্থিতিশীল রাখার পুরো দায়ভার কার্যত একা সৌদি আরবের কাঁধে এসে পড়েছে। সৌদি আরবের হাতে এখনও প্রচুর ক্ষমতা আছে, তারা তেলের বাজারে ডি ফ্যাক্টো লিডার। কিন্তু বাজারে অতিরিক্ত উৎপাদন সক্ষমতার বাফার যদি কমে যায়, ভবিষ্যতে কোনো সংকট দেখা দিলে একা সৌদি আরবের পক্ষে বাজারকে শান্ত করা তো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এর সরাসরি ফলাফল হল বিশ্ববাজারে তেলের দামে চরম অস্থিতিশীলতা বা ভোলাটিলিটি। আর সবচেয়ে বড় ভয়ের জায়গা হল হরমোজ প্রণালী খোলার পর বাজারে নতুন করে যে প্রাইস ওয়ার বা মূল্যযুদ্ধ শুরু হতে পারে। প্রাইস ওয়ারের বিষয়টা তো আমরা ২০২০ সালে রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে খুব ভালোভাবে দেখেছি। একদম। যখন হরমোজ খুলবে, তখন আমিরাত তাদের পূর্ণ সক্ষমতায় তেল বিক্রি শুরু করবে। এর ফলে তেলের দাম বিশ্ববাজারে কমতে শুরু করবে। তখন মার্কেট শেয়ার ধরে রাখার জন্য সৌদি আরবকেও বাধ্য হয়ে তাদের উৎপাদন বাড়িয়ে দিতে হবে, যাতে তারা তেলের দাম এমন একটা জায়গায় নামিয়ে আনতে পারে যেখানে আমিরাত বা অন্য উৎপাদকদের জন্য তেল বিক্রি করা অলাভজনক হয়ে পড়ে। এই সাইকেলটা একটা মারণাস্ত্রের মতো। আর এই রিপল এফেক্ট বা চেইন রিয়াকশন শুধু আমিরাতে থেমে থাকবে না। রাইট।
ভেনেজুয়েলা কিংবা কাজাখস্তানের মতো দেশগুলো যারা ইতিমধ্যেই ওপেকের কোটা মানতে গড়িমসি করছে, তারা আমিরাতের এই প্রস্থান দেখে উৎসাহিত হতে পারে। তারা ভাবতে পারে, যখন বড় খেলোয়াড়রাই নিয়ম মানছে না, তখন আমরা কেন কোটার মধ্যে নিজেদের আটকে রেখে ক্ষতি মানব? এটা অনেকটা তাসের ঘরের মতো। নিচের দিক থেকে একটা কার্ড টেনে নিলে পুরো কাঠামোটা হুড়মুড় করে ভেঙে পড়ার একটা শঙ্কা তৈরি হয়। ওপেকের সাইকোলজিক্যাল কন্ট্রোল বা মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণটা আজ মারাত্মকভাবে ভেঙে পড়েছে। আজকের এই সোর্সগুলো থেকে পাওয়া ডেটাগুলোকে একত্রিত করলে যে চিত্রটা পাওয়া যায় তা রীতিমতো শ্বাসরুদ্ধকর। আমিরাতের ওপেক ত্যাগের এই সিদ্ধান্তটি কোনো একটি সিঙ্গল ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে নেওয়া হয়নি। এটি একই সাথে নিজেদের অর্থনৈতিক স্বনির্ভরতা অর্জন এবং কোটার শেকল ভাঙার চেষ্টা। পাশাপাশি সৌদি আরবের সাথে আঞ্চলিক ক্ষমতার লড়াই, নিজেদের এআই এবং প্রযুক্তিগত খাতের জন্য নিরবচ্ছিন্ন শক্তির যোগান নিশ্চিত করা, এবং সর্বোপরি আমেরিকার সাথে কৌশলগত বন্ধুত্বের এক জটিল মিশ্রণ। এটি কেবল তেলের ব্যারেলের হিসাব নয়, এটি আগামী দশকের ভূ-রাজনৈতিক মানচিত্র এবং সাপ্লাই চেইনের নতুন সমীকরণ। আর এই সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি লুকিয়ে আছে ভবিষ্যৎ জ্বালানির বিবর্তনের মধ্যে। ঠিক, আর এখানেই একটা বড় ধরনের চিন্তার খোরাক সামনে আসে। পৃথিবী যেভাবে দ্রুত গতিতে নবায়নযোগ্য জ্বালানি, সোলার প্যানেল এবং ইলেকট্রিক ভেহিকেলের দিকে এগোচ্ছে, তাতে পিক অয়েলের যুগ হয়তো খুব দ্রুতই ফুরিয়ে আসছে। আগামী ২০ বা ৩০ বছরের মধ্যে মাটির নিচের এই জীবাশ্ম জ্বালানির দাম হয়তো তলানিতে গিয়ে ঠেকবে। আমিরাতের এই পদক্ষেপ কি কেবল একটা ভূরাজনৈতিক চাল, নাকি বিশ্বজুড়ে তেল নির্ভর দেশগুলোর মধ্যে এটা একটা অঘোষিত প্রতিযোগিতার শুরু? পরিস্থিতি এমন হতে পারে যে সবাই বুঝতে পারছে তেলের যুগের সমাপ্তি ঘনিয়ে আসছে। আর তাই তেলের দাম শূন্যের কোঠায় নেমে যাওয়ার আগেই মাটির নিচের শেষ বিন্দুটুকু তুলে সেটাকে নগদ টাকায় রূপান্তর করার জন্য একটা নীরব ইঁদুর দৌড় শুরু হয়ে গেছে। সেই যে শুরুতে একটা বিকল হতে থাকা ইঞ্জিনের কথা বলেছিলেন, ইঞ্জিনটা হয়তো চিরতরে বন্ধ হওয়ার আগে শেষবারের মতো নিজেদের সর্বোচ্চ শক্তিতে জ্বলে উঠতে চাইছে। এই প্রতিযোগিতার শেষ কোথায় তা হয়তো আগামী কয়েক বছরের মধ্যেই বিশ্ব অর্থনীতির গতিপথ চিরতরে নির্ধারণ করে দেবে। আজকের মতো এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ হচ্ছে।